আগের দিন আমরা টাইপ 1 পড়েছিলাম, আজকের থেকে আমরা টাইপ 2 থেকে শুরু করব আজকে। আচ্ছা, টাইপ 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 2 এর প্রথম অঙ্ক কি বলছে? বলছে আমার বড় পকেটে মাত্র 20 পয়সা 50 পয়সার মূল্যের 25 টাকা রয়েছে। তার মানে মোট ক টাকা রয়েছে? মোট 25 টাকা রয়েছে। এবং কয়েনটা ক ধরনের কয়েন আছে? দু ধরনের কয়েন, একটা 20 পয়সার কয়েন আর একটা 50 পয়সার কয়েন। এক্সট্রা আর কোনো ওর কাছে কোনো রকমের কয়েন নেই, না 1 টাকার কয়েন আছে, না 2 টাকার কয়েন আছে, কিছুই নেই, শুধু এই দু ধরনের কয়েন আছে। সুতরাং আমার পকেটে মোট 80টি কয়েন রয়েছে। আর এই দুটো মিলিয়ে এই 20 টাকা আর 20 পয়সা আর 50 পয়সা, এই দু ধরনের মিলিয়ে মোট কত পিস কয়েন রয়েছে? 80 পিস কয়েন রয়েছে। 50 পয়সা মূল্যের মুদ্রার সংখ্যা হলো, মানে 50 পয়সা যে কয়েনটা আছে সেটা কতগুলো আছে সেটাই আমাকে জানতে চাইছে। ঠিক আছে, তো এই ধরনের কোশ্চেনে একদম সহজ এবং উইথিন আ সেকেন্ড যে অ্যাপ্রোচটা তোমার হবে সেটা কি? তুমি অ্যালিগেশন লাগাবে। কেন? দেখো, আমি কি বলেছি, যে কোনো দুই ধরনের জিনিস মিক্স করে যখন আর একটা জিনিস উৎপন্ন হয়, তুমি দেখো 20 পয়সা 50 পয়সা দুটোকে মিক্স করলে মোট 25 টাকা উৎপন্ন হবে না? এবার আমাকে বলো, 25 টাকা মানে কত পয়সা? 25 টাকা মানে কত পয়সা? 2500। স্যার 2500 পয়সা, ব্যাস। ঠিক আছে, যেহেতু 20 পয়সা 50 পয়সা আছে, এই দুটো পয়সায় দেওয়া আছে, আমি 25 টাকাটাকে পয়সায় আনলাম। ক্লিয়ার? এবারে আমার অ্যাপ্রোচ কি হবে? আমি যে দুটো ধরনের কয়েন আছে সেই দুটো ধরনের কয়েন লিখবো। স্যার 20 পয়সার কয়েন আছে, আর আছে আমার 50 পয়সার কয়েন আছে। ওকে, আচ্ছা, নিচে সব অ্যালিগেশনের ক্ষেত্রে নিচে সবসময় কি আসে? বলবে স্যার নিচে আসে ওজনের অনুপাত, নিচে আসে সংখ্যার অনুপাত, মানে যাদেরকে দিয়ে অ্যালিগেশন করছি তাদের সংখ্যার অনুপাত বা ওজনের অনুপাত নিচে আসবে। তাহলে আমি এখানে 20 পয়সা আর 50 পয়সা দিয়ে অ্যালিগেশন করছি, মানে নিচে আমার কি রেশিও আসবে? নিচে ওদের সংখ্যার রেশিও আসবে, সংখ্যার অনুপাত আসবে। এটা আমরা আগের দিন আমরা করেছিলাম। ওকে, চলো এবার তোমরা একটু বলো, 50 পয়সা আর 25 পয়সা মিলিয়ে মোট কত পয়সা তৈরি হয়েছে? কে বলতে পারবে প্রশ্নটা পড়ে? মোট কত পয়সা তৈরি হয়েছে? প্রত্যেকে না ক্লাসের মধ্যে পার্টিসিপেট করার চেষ্টা করবে, তাহলে দেখবে ক্লাসটা ইন্টারেস্টিং লাগবে। বলবে স্যার 25 পয়সা, তো সরি 2500 পয়সা। তাহলে এই দুটো মিলিয়ে মোট 2500 পয়সা তৈরি হয়েছে। তাহলে আমি বলবো অ্যালিগেশন করে দাও। ঠিক আছে, তাহলে না, এবারে আমার একটা ছোট্ট কাজ করতে হবে। কি কি করতে হবে? 20 পয়সার যে কয়েন, আচ্ছা মোট কতগুলো কয়েন আছে? বলবে স্যার মোট 80টা কয়েন আছে। তো আমি কি ধরে নেব? 20 পয়সার কয়েন পুরোটাই 80টা আছে, সবগুলো 20 পয়সার কয়েন আছে। আর 50 পয়সা এখানেও ধরবো মনে মনে, আমি নিজে নিজে ধরবো যে আমি ধরে নিলাম সবগুলো 80 পয়সার আছে। তো এইভাবে ভাববে, যদি সবগুলো 20 পয়সা থাকতো, পুরো 80 পিস 20 পয়সা থাকতো, তাহলে কত পয়সা হতো? মোট 1600 পয়সা। যদি মোট 80 পিস 50 পয়সা থাকতো, সবগুলোই 50 পয়সা, তাহলে কত হতো? বলবে স্যার 4000 পয়সা। তাই না? এবার তুমি অ্যালিগেশন করো। তাহলে 4000 থেকে 2500 বাদ দিলে কত হয়? বলবে স্যার 1500। 2500 থেকে 1600 বিয়োগ করলে কত হয়? বলবে স্যার 900। এবার নিচেরটা রেশিওতে আসে, দুটো শূন্য দুটো শূন্য কাটো, 9 আর 15 কাটলে কত হয়? 3 দিয়ে, 3 5 15, 3 3 9। মোট আমার কাছে মোট পয়সার অনুপাত কত? 8। তাহলে আমার কাছে যেটা 8 সেটা বইয়ে বলেছে মোট 80টা কয়েন আছে। তার মানে বলো কত গুণ? 10 গুণ। তাহলে যেটা আমার 5 সেটা 10 গুণ করো, মানে 20 পয়সার কয়েন কটা আছে? 50টা আছে। আর 50 পয়সার কয়েন কত আছে? 30টা আছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? আমার কি চেয়েছে? কতগুলো 50 পয়সার সংখ্যা আছে, মানে 30টা। এটাই আমার অ্যান্সার। ক্লিয়ার? যদি কতগুলো 20 পয়সা চাইতো সেটাও আমি বের করতে পারতাম। এটা কি বোঝা গেছে প্রত্যেকের? কোনো সমস্যা? এনিওয়ান? এনিবডি? কোনো সমস্যা? চলো, মহসিন বুঝতে পেরেছো?
হ্যাঁ স্যার। তোমরা যদি না বুঝতে পারো, আমি বলবো যারা পরে ভর্তি হয়েছো, পার্সেন্টেজ ক্লাস 1 থেকে দেখে দেখে আসবে, ঠিক আছে? আর তাহলে দেখবে লাইভ ভিডিও গুলো তুমি আস্তে আস্তে বুঝতে পারছো। ওকে, চলো। নেক্সট, নেক্সট কি আছে? নেক্সট আমার কাছে বলছে 36.90 টাকার একটি অঙ্ক, মানে অঙ্ক না, এটা অ্যাকচুয়ালি 36.90 টাকা, ঠিক আছে? 36.90 টাকার 90টি মুদ্রা দিয়ে গঠিত। মানে মোট কতগুলো কয়েন আছে? মোট কয়েন, টোটাল কয়েন তাহলে কত পিস? স্যার টোটাল কয়েন 90 পিস। আর টোটাল ভ্যালু কত? টোটাল টাকা কত আছে? টোটাল অ্যামাউন্ট বা টোটাল ভ্যালু বলবে স্যার 36.90 টাকা আছে। ওকে, আর কি? যা হয় 20 পয়সা মুদ্রা বা 50 পয়সা মুদ্রা। মানে এর মধ্যে, এই 90 পিসের মধ্যে ক ধরনের মুদ্রা আছে? 20 পয়সার মুদ্রা আছে বা 50 পয়সার মুদ্রা আছে। ক্লিয়ার স্যার? দু ধরনের কয়েন আছে। মোট পরিমাণের মধ্যে কতগুলি 20 পয়সার কয়েন রয়েছে? তাহলে আমার জিজ্ঞেস করছে 20 পয়সার কয়েন ক পিস রয়েছে। ঠিক আছে, সিম্পল। এটা দেখি তোমরা করো, আমি 1 মিনিট সময় দিলাম। কুইক, কুইক করো। কত অ্যান্সার হবে? দেখো, বলবে স্যার একটা কাজ করলে হয়, এই যে 36.90, এই যে 36.90 টাকা আছে না, এটাকে পয়সায় নিয়ে চলে যাই। যেহেতু 20 পয়সা বলেছে, 50 পয়সা বলেছে, তাহলে এটা কত হবে? 3690 পয়সা। ওকে, তাহলে আমি এবার দু ধরনের কয়েনকে লিখবো স্যার, 20 পয়সার কয়েন আর আমার আছে 50 পয়সার কয়েন। ঠিক আছে, আমি প্রথমে কি ধরে নেব? বলবে স্যার মনে করব টোটাল সবগুলো 20 পয়সা রয়েছে, তার মানে কত? 90টা 20 পয়সা রয়েছে। আর এখানেও ধরে নেব, ধরি টোটাল সবগুলো 50 পয়সা রয়েছে, 90টা সবই 50 পয়সার কয়েন রয়েছে। তাহলে যদি 90 পিস 20 পয়সার কয়েন থাকতো, তাহলে মোট কতগুলো পয়সা হতো? মোট 1800 পয়সা হতো। যদি 90 পিস 50 পয়সার কয়েন থাকতো, মোট হতো 4500 পয়সা। আর বলেছে আমার মোট টাকা কত আছে? 3690। তাহলে যেটা টোটাল টাকা সেটা মাঝে আমি রাখবো। এবার অ্যালিগেশন করো, টোটাল যে টাকাটা আছে সেটা মাঝখানে রাখবো, তাই না? তাহলে কত হবে? 4500 থেকে 3690 বাদ দিলে বলবে স্যার 018, 810 পয়সা। ঠিক আছে, বিয়োগ কি ঠিক হলো? হ্যাঁ ঠিক হয়েছে, চলো। আর এখানে কত হবে? বলবে স্যার 0, 9 আর 8। ঠিক আছে, 1890 না? হ্যাঁ, 1890। ওকে, নেক্সট। তাহলে এবার কি করব? শূন্য শূন্য কেটে দাও, এটা তো রেশিও ভ্যালুতে রয়ে গেছে। তাহলে 81 আর 189 কাটে কি? 81 আর 189 9 দিয়ে কাটে। 9 লং 81, আর 9 দুগুণে 18, 9 1 কে 9, আবার 9 দিয়ে কাটবে। 3 3 কে 9, 3 7 21। ওকে, আমার কাছে যেটা মোট, এটা কিসের রেশিও বেরোলো? এটা কিসের রেশিও বেরোলো? বলবে স্যার নাম্বার অফ কয়েন্স, মুদ্রার মুদ্রার সংখ্যার রেশিও বেরোলো। ওকে, তাহলে আমার কাছে মোট কতগুলো মুদ্রা? 10টা মুদ্রা। যেটা বইয়ে বলেছে মোট কটা মুদ্রা? 90টা মুদ্রা। তাহলে কত গুণ 9 গুণ? তাহলে যেটা 3-এর ভ্যালু সেটা 9 গুণ করো, মানে মোট 27 পিস 20 পয়সার মুদ্রা আছে। যেটা 7-এর ভ্যালু সেটা 9 গুণ করো, মানে মোট 63 পিস 50 পয়সার মুদ্রা আছে। বইয়ে কি জিজ্ঞাসা, মানে প্রশ্নে কি জিজ্ঞাসা করেছে? কত পিস 20 পয়সার কয়েন আছে? তাহলে 27 পিস অ্যান্সার। ওকে, বোঝা গেছে? ওকে, চলো। নেক্সট অঙ্ক কি বলছে? দেখো, এই ধরনের অঙ্কগুলো কার কার চেনা লাগছে? তোমরা দেখবে সবাই
তোমরা পড়েছিলে, এই ধরনের অঙ্ক বইয়ে দেখতে পাও। চারণভূমিতে মানে কোনো খামারে কিছু পায়রা এবং ভেড়া রয়েছে। পায়রা এবং ভেড়া উভয় সহ মোট মাথার সংখ্যা 60। তাহলে কতগুলো মাথা আছে? 60টা মাথা। আর মোট পায়ের সংখ্যা কত? 168। তাহলে ভেড়ার সংখ্যা কত? তোমরা বলো, ভেড়ার কতগুলো মাথা? কে বলতে পারো? ভেড়ার কটা মাথা আর পায়রার কটা মাথা? বলো দেখি। মাথা তো একটাই হয়। মাথা তো একটাই হয়, ঠিক আছে। এখানে কারোর মাথা আছে, মানে কারোর বুদ্ধি আছে যেটা আর একটা মাথা আছে হাঁটুতে থাকে, সেখানেও বুদ্ধি থাকে, কেউ আছে এরকম? তাহলে তার দুটো মাথা হবে। চলো, স্যার অ্যান্সারটা 24 হবে। অ্যান্সারটা 24 হবে, দেখা যাক। বলছে তাহলে মাথা তো একটা স্যার, তার মানে আমি এটা ঘুরিয়ে ভাবতে পারি, পায়রা ও ভেড়া মিলিয়ে মোট মাথা যদি 60টা হয়, তার মানে পায়রা আর ভেড়া মিলিয়ে মোট 60টা প্রাণী আছে। যতগুলো মাথা ততগুলো প্রাণী। ওকে, এটুকু বোঝা গেছে। চলো, এবারে স্যার মোট পা। আচ্ছা, একটা পায়রার কতগুলো পা? পায়রার কতগুলো পা বলো দেখি? দুটি। দুটি পা। একটা পায়রার দুটি পা, ওকে। আর একটা ভেড়ার কতগুলো পা? 4টি পা। 6টা পা হবে কি? না, হবে না। ওকে, চলো। সেম, তুমি এটা এইভাবে ভাবো না, 2 পয়সার কয়েন, 4 পয়সার কয়েন, মোট পয়সা আছে 60টা। আগের মতো অঙ্ক না? চলো, তাহলে আমি এখানে লিখবো, আমি পা দিয়ে অ্যালিগেশন করছি, ঠিক আছে, পা নিয়ে। কেননা আমি পাটা দুজনের আলাদা আলাদা, ঠিক আছে। তাহলে একটা পায়রার কটা পা? এখানে আমি লিখলাম পায়রা, ঠিক আছে। তাহলে একটা পায়রার 4টে করে পা, সরি, দুটি করে পা। আর এখানে আমি লিখলাম ভেড়া, ভেড়া লিখেছি, লাভ চিহ্ন হয়েছে। ওকে, একটা ভেড়ার 4টে করে পা। কি নিয়ে অ্যালিগেশন করছি? পা নিয়ে স্যার। ওকে, তাহলে মাঝে কি থাকবে? টোটাল পা থাকবে। তাহলে টোটাল পা কত? 168টা স্যার টোটাল পা, ঠিক আছে। আচ্ছা, কেউ বলতে পারবে পা নিয়ে কেন অ্যালিগেশন করছি, মাথা নিয়ে কেন অ্যালিগেশন করলাম না? এনিওয়ান? কেউ বলো দেখি, কেন করছি পা নিয়ে, মাথা স্যার নিয়ে কেন মাথা তো করছি? একটাই হবে, ওয়ান ওয়ান হবে, এটা ভেরি তাহলে গুড, ডিফারেন্ট মাথা তো হবে। দুজনের সাথে সমান, তাই মাথা নিয়ে অ্যালিগেশন করে লাভ নেই, তাই আমরা পা নিয়ে করছি, যেহেতু পা ওদের আলাদা। এবার দেখো স্যার, আমি ধরে নিই টোটাল 60টা মাথা মানে 60টা প্রাণী ছিল, তাহলে ওই 60টা সবই পায়রা ছিল। আর এদিকে ধরি স্যার ওই 60টা সবই ভেড়া ছিল। তাহলে যদি 60টা সবই পায়রা হয়, তাহলে কতগুলো পায়রা? 120টি। আর যদি মানে কতগুলো পা থাকবে? 120টি পা থাকবে। আর যদি 60টা সবই ভেড়া হয়, তাহলে কতগুলো পা থাকবে? 240টি পা থাকবে। ক্লিয়ার? এর আমি আরো অন্য নিয়মে করাবো, চিন্তা করো না। আগে আগে মানে আরো অন্যান্য চ্যাপ্টার যখন করাবো, এই অঙ্ক আবার ঘুরে আসবে। এখন বেসিক করছে, বেসিকে বোঝো। তাহলে এবার অ্যালিগেশন করে দাও। আচ্ছা, কেউ বলতে পারবে অ্যালিগেশন করলে নিচে কি আসবে? স্যার, যাদের নিয়ে অ্যালিগেশন করছি তাদের নাম্বার আসবে না? রেশিও অফ নাম্বার, নাম্বার বা ওয়েট যা কিছু থাকবে, এক্ষেত্রে সংখ্যা আছে, সংখ্যা আসবে। তাহলে 120 থেকে, ঠিক আছে, আমি কি করলাম, যখন আমি 168 থেকে যখন 120টা আমি সরিয়ে দেবো, কত হবে? 8 হবে, আর 4 হবে, 48। আর এখানে কত হবে? 2 হবে, আর 7 হবে। তাহলে আমরা কত দিয়ে কাটতে পারি? 12 দিয়ে কাটতে পারি, বা আমরা আরো তো কাটতে পারি, 9, ঠিক আছে, 12 দিয়ে কাটতে পারি, 24 দিয়ে কাটতে পারি। 3 24 72, 24 দুগুণে 48। ওকে, ক্লিয়ার? তাহলে আমাদের কাছে টোটাল কটা? টোটাল স্যার 5টা পশু, ভেড়া আর পায়রা মিলিয়ে। যেখানে বইয়ে বলেছে স্যার টোটাল 60টা। তাহলে কত গুণ? 12 গুণ। তাহলে 3-এর মান, 3-এর সাথে 12 গুণ করো, তাহলে পায়রা আছে কত? 36টা।
2 এর সাথেও তুমি 12 গুণ করো, তাহলে ভেড়া আছে কত? 24টা। ওকে, তাহলে কতগুলো ভেড়া আছে? ভেড়ার সংখ্যা হলো 24টা। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? ওকে, পুরো ওকে। চলো, এবার তোমরা এটা করো, দেখি কে আগে অ্যান্সার দিতে পারে। ওকে, করো দেখি, বলো কত অ্যান্সার হবে। স্যার অপশন এ। অপশানে এখানে দেখো শুধু অনুপাত চেয়েছে, মানে তোমার খাটনি কমিয়ে দিয়েছে, তাই না? কি বলেছে? একটি খামারের কিছু ছাগল আর কিছু মুরগি আছে। যদি মাথার সংখ্যা 100 হয়, পায়ের সংখ্যা 320 হয়, তাহলে খামারে মুরগি আর ছাগলের অনুপাত কত? মানে আমার শুধু অনুপাত বার করলেই হয়ে যাবে। আচ্ছা, কে বলতে পারবে নতুনদের মধ্যে অনুপাত কোথায় বেরোয় অ্যালিগেশন করলে? উপরে না নিচে? স্যার নিচে। নিচে আসে। তাহলে আচ্ছা, ছাগলের কটা করে পা? বলবে স্যার ছাগলের তো 4টে করে পা। মুরগির কটা করে পা? স্যার বলবে মুরগির 2টো করে পা। তাহলে মোট পা 320টা। এবার বলো, ওদের যে মাথার সংখ্যা, প্রত্যেকের তো মাথা একটা করে, তার মানে স্যার 100 পিস মাথা, মানে ছাগল আর মুরগির মোট কত? মোট সংখ্যা 100টা। মোট 100টা আছে। মুরগি বানান ভুল লিখেছি, সেই তো ওকে আমরা কেটে খেয়ে নেবো, তো বানান ভুল আছে তা কি আছে। ওকে, চলো নেক্সট। চলো, এবারে আমরা কি লিখবো স্যার? পা নিয়ে অ্যালিগেশন করব। তাহলে ছাগল আর মুরগি, ঠিক আছে। তাহলে ছাগল আর মুরগি নিয়ে যখন অ্যালিগেশন করছি, কিসের উপরে অ্যালিগেশন হবে? এরকম অঙ্কে সর্বদা পায়ের উপরে হয়। তাহলে একটা ছাগলের কটা পা? বলবে স্যার একটা ছাগলের 4টে পা। একটা মুরগির কটা পা? বলবে স্যার 2টো পা। আর টোটাল কত পা আছে? টোটাল আছে 320টা পা। ব্যাস, আমি সাজিয়ে নিলাম। এবার আমার কাজ কি হবে? এবার আমার কাজ হবে স্যার, মোট যে আছে না 100 পিস, আমি টোটাল ছাগল ধরে নেব, পুরো সবগুলো ছাগল আছে, টোটাল 100টা ছাগল আছে। তার মানে কতগুলো পা হবে? মোট 400টা পা হবে। আমি আর এক্ষেত্রে ধরে নেব, মানে মুরগির ক্ষেত্রে টোটাল 100টা মুরগি আছে, তাহলে মোট কতগুলো পা হবে? 200টা পা হবে। তাহলে যদি আমরা অ্যালিগেশন করি, তাহলে কত হবে? 120। আর এখানে কত হবে আমার? 120, না সরি 80। ওকে, 80 হবে। তাহলে আমরা এটাকে কি করব? আমরা 20 দিয়ে কেটে দিই, বা এটাকে আমরা 30 দিয়ে কেটে দিই। তাহলে 30 দিয়ে যাবে না, না কত দিয়ে যাবে? 60, 40 দিয়ে যাবে। তাহলে 3 আর 2। ক্লিয়ার? বা তোমরা 0 0 আগে কেটে দিয়ে করতে পারো। এবার বলো, তাহলে আমার ছাগল আর মুরগির অনুপাত কত? 3:2। কিন্তু ভালো করে সবাই, এখানে দেখো অ্যান্সার 3:2 আছে, সবাই এটা মেরে চলে আসবে, যে যে অঙ্কটা করবে না। এখানে কি বলেছে দেখো, মুরগি আর ছাগলের অনুপাত চেয়েছে, ছাগলটা পরে মুরগিটা আগে। তাহলে মুরগিটা আগে লেখো। তাহলে মুরগি আর ছাগল, এদের অনুপাত কি হবে? মুরগিটা 2 হবে, ছাগল 3 হবে। এটাই আমার অ্যান্সার হবে। ক্লিয়ার? এটা হবে না, সিলি মিস্টেক করবে অনেকে, দেবে 3:2। কিন্তু আগে তো তোমার মুরগি স্যার আছে। আমি আগে মুরগিটা আর তারপর ছাগলেরটা বের করেছি, তাহলে ওই 2:3 এসছে। এটা হ্যাঁ অমন হ্যাঁ করলে হবে তো তাহলে? হ্যাঁ, হবে, নো প্রবলেম, নো ঠিক আছে। প্রবলেম, তুমি করতেই পারো। মানে আমি দেখছি ছাগলের সোজা আমি 3 রাখবো, মুরগির সোজা 2 রাখবো, ব্যাস হয়ে যাবে। ঠিক আছে, ওকে, চলো, বোঝা গেছে। নেক্সট চলো, নেক্সট কি বলছে দেখো। নেক্সট বলছে 65 জনের একটি ক্লাসে 65 জন শিক্ষার্থী রয়েছে।
তাদের মধ্যে 39 টাকা এমন ভাবে বিতরণ করা হয়েছিল যে প্রতি ছেলে 80 পয়সা পেয়েছে আর প্রতি মেয়ে 30 পয়সা পেয়েছে। ক্লাসে ছেলের সংখ্যা কত? এবার তোমরা কি ধরে নেবে? দেখি এটা নিজেরা ট্রাই করো। 30 সেকেন্ড টাইম দিলাম। আগেরটার মতো, শুধু ভাষাটা পাল্টে দিয়েছে কিন্তু। শুধু ভাষাটা পাল্টে দিয়েছে। এখানে তোমরা শুধু আমাকে বলতে পারবে কি নিয়ে অ্যালিগেশন করবে? ছেলে মেয়েদের সংখ্যা নিয়ে নাকি পয়সা নিয়ে, কি নিয়ে? স্যার পয়সা নিয়ে করতে হবে। পয়সা নিয়ে করো তাহলে। একবার ধরবে পুরো 65 জনই ছেলে ছিল, আর একবার ধরবে পুরো 65 জনই মেয়ে ছিল। করো দেখি। স্যার, এরকম অঙ্কের ক্ষেত্রে শুধু ভাষা পাল্টে দেয়, অঙ্কটা সেম থাকে। আমার টোটাল কতজন ছেলে মেয়ে? 65 জন ছেলে মেয়ে মিলিয়ে। তার মানে কি, মেল আর ফিমেল মিলিয়ে কত? 65 জন। এর মধ্যে স্যার কজন ছেলে কজন মেয়ে আছে আমি জানি না। এবার আমি অপশন তোমাকে বি। বলবো, হ্যাঁ, আমি অপশন বি। তোমাকে বলবো যে তুমি মেল লেখো আর ফিমেল লেখো। ঠিক আছে? মেলরা কত পয়সা পেয়েছে? বলবে স্যার 80 পয়সা করে পেয়েছে। 80 পয়সা পার মেল, একটা মেল 80 পয়সা করে পেয়েছে। আর আমি এখানে লিখবো 30 পয়সা পার ফিমেল, প্রত্যেকটা ফিমেল 30 পয়সা করে পেয়েছে। ওকে, এবারে তোমার কাছে তুমি বলো, এখানে স্যার আমার কাছে মোট 65 জন আছে, তাহলে আমি একবার ধরে নিই পুরো সব ছেলেরাই ছিল, একটাও মেয়ে ছিল না। 65 জনই সব ছেলে ছিল। তাহলে প্রত্যেকে 80 80 পয়সা করে পেলে মোট কত পয়সা হবে? শূন্য বসিয়ে দাও। 5 আষ্টে 40 এর শূন্য 4, 6 আষ্টে 48 আর 4 52। ওকে, এখানে কত হবে? এক্ষেত্রে ভাবো টোটাল সবগুলোই আমার মেয়ে ছিল, একটাও ছেলে ছিল না। তাহলে যদি সবগুলো মেয়ে থাকে তখন মোট পয়সা কত হতো? শূন্য বসিয়ে দাও। 3 5 15, 3 ছক 18 আর 1 19, তখন আমার এত পয়সা হতো। এবারে মোট কত টাকা বিতরণ করা হয়েছে? 3900 টাকা। সরি, 3900। 3900 টাকা মানে কত? 3900 পয়সা। ওকে, তাহলে আমি 3900 পয়সাটা নিচে রাখবো। এবার আমি এটাকে অ্যালিগেশন করব। অ্যালিগেশন করলে নিচে কি বেরোবে? এদের নাম্বারের রেশিও বেরোবে না, ছেলে আর মেয়েদের নাম্বারের রেশিও বেরোবে না। তাহলে অ্যালিগেশন করো এবারে। 3900 থেকে আমার 1950 কে তুমি বিয়োগ দিয়ে দাও, তাহলে শূন্য। আর কত হবে? 5 দিলে 10, 9 একে 10, 19, আর এখানে হবে 1, 1950। ঠিক আছে? আর এখানে কত হবে? শূন্য, শূন্য, 3 আর 1। ওকে, তাহলে আমি একটা শূন্য দিয়ে একটা শূন্য কাটতে পারি। আবার কত দিয়ে কাটবে? 5 দিয়ে কাটো। 5 3 5 15, 5 লং 45, আবার কাটো। 5 দুগুণে 10, 5 ছক 30, 13 দিয়ে কাটবে। তাহলে কত? 3 তেরো 39 আর 13 দুগুণে 26। ক্লিয়ার? তাহলে আমার রেশিওটা কি বেরোলো? রেশিওটা তাহলে আমার টোটাল রেশিওটা কত হলো? স্যার মেল আর ফিমেলদের রেশিও হলো স্যার 3:2। ঠিক আছে? টোটাল আমার কত? 5। স্যার টোটাল যে 5, ওটা বইয়ে বলেছিল 65। তাহলে 5 13 65। তাহলে 3-এর সাথেও 13 গুণ করো, ছেলে ছিল 39 জন। আর মেয়ের সাথেও 13 গুণ করো, মেয়ে ছিল 26 জন। ক্লিয়ার? তাহলে আমার ছেলের সংখ্যা জিজ্ঞাসা করেছে, 39 জন অ্যান্সার হবে। বোঝা গেছে? ওকে, সবাই বুঝতে পারছো? চলো নেক্সট কি আছে দেখো। নেক্সট বলো। নেক্সট বলেছে কি, প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা দেখবে প্রথম ক্লাসে না একটু কম কম নাম্বার অফ কোশ্চেন আমরা করি। কেন? প্রত্যেকটা চ্যাপ্টার প্রথম ক্লাসটা দেখবে আমি অনেকটা সময় নিয়ে ভালো করে বোঝাই আগে। আর সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস দেখবে অনেকগুলো অঙ্ক নিমেষের মধ্যে হয়ে যায়, কেননা তখন তার বোঝানোর মানে প্রয়োজন পড়ে না। ওকে, আমরা ডিরেক্টলি কোশ্চেন করতে শুরু করি। একটি শিল্পের সমস্ত কর্মচারীর মাথা পিছু গড় বেতন 600 টাকা। ঠিক আছে? 120 জন অফিসারের গড় বেতন কত? 4000 টাকা।
যদি বাকি কর্মচারীদের মাথাপিছু গড় বেতন 560 টাকা হয়, তবে শিল্পে মোট শ্রমিকের সংখ্যা কত? এই অঙ্কটা আগে বলো কার কার চেনা, কে কে দেখেছো এই অঙ্কটা, আর কার কার সমস্যা হয়েছে? এরকম কেউ আছো এই অঙ্কটার জন্য যে স্যার হ্যাঁ আমি দেখেছিলাম এবং সমস্যাও আমার হয়েছে? করো দেখি। আগের অঙ্কটার মতো কিন্তু আমরা যতগুলো অঙ্ক আজকের ক্লাসে করে আসলাম সেম অঙ্ক, শুধু ভাষা পাল্টে দিয়েছে। তোমরা একবার নিজেরা ট্রাই করো। যদি সব আমি করি নিজেদের মাথাটা তোমরা মানে ইউজ করছো না, তাহলে একবার নিজেরা ইউজ করো। হয়েছে? দেখো, একটুও জটিল অঙ্ক না, অঙ্কটা সোজা অঙ্ক, ভালো করে শোনো। তুমি একটা জিনিস দেখো, স্যার শিল্পের সমস্ত কর্মচারীর মাথা পিছু গড় বেতন, স্যার সমস্ত কর্মচারীর মাথা পিছুর গড় বেতন কত দেওয়া আছে? 600 টাকা। এইটা তো বোঝা গেছে। তার মানে কি, অফিসার প্লাস, আমি যদি বলি অফিসার প্লাস ধরো বললাম ক্লার্ক, ক্লার্ক একসাথে করলে টোটাল গড় বেতন কত হয়? 600। ঠিক আছে, এবার দেখো শুধু অফিসারদের গড় বেতন কত, শুধু অফিসারদের গড় বেতন কত? 4000 টাকা। তাহলে অনলি অফিসারদের গড় বেতন কত? 4000 টাকা। ঠিক আছে, যদি বাকি কর্মচারীদের, আর বাকি কর্মচারীদের মাথা পিছু গড় বেতন কত? 560 টাকা, মানে ক্লার্কদের। তাহলে এটা কি অ্যালিগেশনের অঙ্ক নয়? ভালো করে দেখো তো। স্যার দুটো জিনিস, এ সেপারেট 4000 টাকা করে মাইনে পায়, এ সেপারেট 560 টাকা করে মাইনে পায়, আর যখন দুজনকে মিশিয়ে দিচ্ছি, অ্যাড করছি, তখন আলাদা একটা বেতন আসছে 600 টাকা। তাহলে এটা কি অ্যালিগেশন হবে না? অ্যালিগেশনে কি বলেছিলাম, যে কোনো দুটো জিনিস, সেপারেট সেপারেট জিনিস একসাথে মেশালে নতুন একটা জিনিস তৈরি হয়। তাহলে 4000 টাকা মাইনে পাচ্ছে, এরা সেপারেট 560 টাকা মাইনে পাচ্ছে, একসাথে মিটিয়ে, একসাথে যখন মিশিয়ে দিলাম, স্যার আমার 600 টাকা বেতন চলে এলো, তৃতীয় একটা জিনিস 600 টাকা চলে এলো। বোঝা গেছে? তাহলে অ্যালিগেশন করে দাও। স্যার অফিসার আর আমার এখানে ক্লার্ক, আমি ধরো মনে করলাম ক্লার্ক, ঠিক আছে। অফিসারদের বেতন কত? বলবে স্যার 4000 টাকা অফিসারদের বেতন এক একটা অফিসারের, আর এক একটা ক্লার্কের বেতন কত? 560 টাকা। যদি তুমি দুজনকে মেশাও তাহলে কত বেতন হবে? সবার সবার কাঁধে কত করে বেতন পড়বে? বলবে স্যার 60 টাকা করে এভারেজ বেতন পড়বে। আর অ্যালিগেশন করে দাও এবারে। অ্যালিগেশন করলে কত হবে? এখানে হবে কত? 40। আর এখানে কত হবে? এখানে হবে 3600। ঠিক আছে, তাহলে 40 দিয়ে শূন্য শূন্য কাটো, 4 দিয়ে যখন 360-কে কাটবে কত হবে? 90। বোঝা গেছে? বলো, এটুকু বোঝা গেছে? এবারে এটা কি কেউ বলতে পারবে? এই নিচেরটা কি? এনিবডি, কেউ বলো, নিচেরটা কি? এই রেশিওটা কিসের রেশিও? স্যার ওই অফিসার আর জোন আছে ক্লার্কের না, সংখ্যা জোন এত, অনুপাত। ওই মানে হ্যাঁ স্যার, যাদের অ্যালিগেশন করছি অফিসার আর ক্লার্ক, ওদের নাম্বারের রেশিও। সবসময় নিচে নাম্বারের রেশিও বেরোয়, ওয়েটের রেশিও বেরোয়, এইসব বেরোয়। ঠিক আছে, তাহলে ওদের নাম্বারের রেশিও।
তাহলে আমার কাছে এখানে কি বলেছে, অন্যান্য তবে শিল্পে মোট শ্রমিক, মানে আমার 100-র ভ্যালু জানতে চাইছে। ওকে, 100-র ভ্যালু জানতে চাইছে। এবার দেখো, তাহলে যেটা আমার অফিসার একজন সেটা বলেছে কজন, স্যার 120 জন। দেখো এই এই যে বলেছে না, মোট 120 জন অফিসার এই বলেছে। তাহলে একের মান 120, তাহলে 100-র মান কত? একের মান 120, তো 100-র মান কত? আচ্ছা, মোট অফিসার জানতে চেয়েছে না? ঠিক আছে, 12,000ই তো হবে। ও সরি, 91 হবে তো। ধুর, এটা তো 91, টোটাল 90 আর একে তো 91 যোগ করলে। তাহলে 91 এর সাথে 120 করো, তাহলে কত হবে? স্যার শূন্য বসিয়ে দিলাম, 12 এককে 12, 12 2 হাতে থাকে 1, 9 12 108, আর একে 109। ক্লিয়ার? 109 হচ্ছে কেন? কিছু ভুল আছে? আর 10,000 স্যার 320 হবে। হুম, কোনো যোগ বিয়োগ করতে ভুল করলাম কি? স্যার স্যার অ্যালিগেশনে স্যার ওটা ওই 3400, ওটা 3600 করেছে। ও হ্যাঁ, তাই বলছি, ক্যালকুলেশন নিশ্চয়ই ভুল হবে তাহলে, অঙ্ক মিলবে না, এটা তো হতে পারে না। দেখো, মাইনাস প্লাসে ভুল হয়ে গেছে। এখানে কত, 600 থেকে 560 মাইনাস করলে 40, আর এখানে কত, 4000 থেকে 600 মাইনাস করলে 3400। ওকে, শূন্য শূন্য কেটে দাও। এবার দেখো, তুমি আর তো কাটবে না। 4-এর মান কত, 2 দিয়ে কাটবে, দাও কাটলাম না যদিও, ছাড়ো। 4-এর মান বলেছে 120, যেটা আমার অফিসার 4 জন, বইয়ে বলেছে 120 জন, তাহলে কত গুণ, 30 গুণ। তাহলে আমার এই 340-এর সাথে 30 গুণ করো, 0 3 0 0, ঠিক আছে, 3 4 12, 2 হাতে থাকে 1, 9 আর 1 10। তাহলে এবার এই দুটোকে যোগ করলে কি টোটাল, তাহলে টোটাল কত, টোটাল, তাহলে এর সাথে তুমি 120 যোগ করো, তাহলে কত হবে, 0 2 3 0 1। টোটাল আমার এতজন স্টাফ আছে, অফিসার ক্লার্ক মিলিয়ে। ক্লিয়ার? বোঝা গেছে? চলো, ওকে, নেক্সট দেখো কি বলছে। এটা খুব ভালো অঙ্ক, এই অঙ্কটা করো দেখি। এই অঙ্কটা অনেকেই ফাঁসবে। দেখো, যখনই যখনই তুমি একটা জিনিস, তোমরা ভালো করে শুনে নাও আজকে, অঙ্কের মধ্যে যখনই তুমি 0.66 দেখবে, 0.66 এরকম দেখবে, সঙ্গে সঙ্গে ওখানে লিখবে 2/3, ওই ওর জায়গায় 2/3 লিখে নেবে। অঙ্কের মধ্যে যখনই তুমি 0.5 দেখবে, ওটাকে তুমি 1/2 লিখতে পারো। যখনই 0.33 দেখবে, ওটাকে তুমি 1/3 লিখতে পারো। যখনই 25 দেখবে, ওটাকে তুমি 1/4 লিখতে পারো। যখনই 75 দেখবে, ওটাকে তুমি 3/4 লিখতে পারো। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আমি, এবার তোমরা বলো, এই 16.66 কে আমি কি লিখতে পারি? স্যার 16 লিখলাম, আর 0.66 এর জায়গায় আমি 2/3 লিখে দেবো। ঠিক আছে, এই যে আমার 18.75, এই জায়গায় কি লিখবো? স্যার 18 লিখলাম, 0.75-এর জায়গায় 3/4 লিখে দেবো। এই যে আমার 17.5, কি লিখবো? স্যার 17 লিখলাম, এই জায়গায় 1/2ও লিখতে পারি। ওকে, যা খুশি। এবার স্যার আমার তো 0.75 আমাকে ডিস্টার্ব করবে না, আমাকে 0.5 ডিস্টার্ব করতো না, ডিস্টার্ব করতো কি এই 0.66, ওটাকে আমি ঠিক করে দিলাম। ক্লিয়ার? এবার দেখো অঙ্কটা ইজিলি হয়ে যাবে। এইগুলোই তো ক্যালকুলেশনে তোমাকে এগিয়ে দেবে। কেন এই অঙ্কটা একটা ছেলে 1 ঘন্টার মধ্যে সমস্যায় পড়বে, সে তো এখানেই ফাঁসবে। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো পুরো কোর্সের মধ্যে তোমরা কনসেপ্টের সাথে সাথে যে এগুলো শিখবে না, এগুলো তোমাদেরকে অনেকের থেকে অনেক এগিয়ে দেবে। কারণ তুমি ভাবতেও পারবে না এই অঙ্কটা, এই ছোট্ট একটা প্রবলেম একজনকে কতটা সমস্যায় ফেলতে পারে, যদি সে এইটুকে হ্যান্ডেল না করতে পারে। ঠিক আছে, সে হয়তো অঙ্কটা জানে, বাট স্টিল সে পারবে না। কেন? মানে সময়ের মধ্যে পারবে না। এই যে 0.66 তাকে অসুবিধার মধ্যে ফেলে দেবে। আর যে যে এটাকে কনভার্ট করে নেবে 16 পূর্ণ 2/3-এ, সে ইজিলি পেরে যাবে। দেখো, ক্লাসে ছেলেদের গড় বয়স 16.66, মানে 16 পূর্ণ 2/3 বছর। ওকে, যখন মেয়েদের গড় বয়স 18.75, মানে কত, 18 পূর্ণ 3/4 বছর। ওকে,
সুতরাং ক্লাসে সমস্ত 40 জন শিক্ষার্থীর গড় বয়স কত? 17.5। তোমরা বলো এটা কি অ্যালিগেশনের অঙ্ক নয়? তাহলে মেয়েদের সংখ্যা জানতে চাইছে। বলবে স্যার সকলের ছেলেদের গড় বয়স আলাদা করে দেওয়া আছে, মেয়েদের গড় বয়স আলাদা করে দেওয়া আছে, আর ছেলে মেয়ে মিলিয়ে তাদের একসাথে করে গড় বয়স দেওয়া আছে। তাহলে এখানে কি নিয়ে অ্যালিগেশন করবে তুমি? কেউ একজন বলো, কি নিয়ে অ্যালিগেশন করবে? চট করে বলো, কি নিয়ে অ্যালিগেশন করবে? এ কি তোমরা কি বুঝতে পারছো না ক্লাস? স্যার দুজনের বয়স তারপর গড় হ্যাঁ, বয়স নিয়ে রেশিওটা বের করতে হবে। বয়স নিয়ে অ্যালিগেশন করবো, আর নিচে কি বেরোবে তাহলে? ছেলে আর মেয়েদের সংখ্যা। গড় রেশিও মানে সংখ্যা সংখ্যা বেরোবে বেরোবে। ভেরি গুড। রেশিওতে। চলো তাহলে আমরা করে ফেলি এবারে। ওকে, তাহলে যখন গড় বয়স নিয়ে আমরা অ্যালিগেশন করব, স্যার এখানে লিখলাম বয়েজ আর এখানে লিখলাম গার্লস। ঠিক আছে, ওকে। দেখো মেয়েদের বয়স সবসময় কমই হয়, আমি এখানে বাড়িয়ে দিলাম, তোমরা কিছু মাইন্ড করবে না, অঙ্ক তো, এটার সাথে বাস্তবের কোনো কানেকশন নেই। দেখো এখানে কি 16 পূর্ণ 2/3 আমি লিখে দিলাম, 16.66 এর জায়গায় কি লিখলাম? 16 পূর্ণ 2/3। আচ্ছা, 18.75 এর জায়গায় কি লিখলাম? 18 পূর্ণ 3/4। ঠিক আছে। আচ্ছা, এইটাকে তুমি যখন আরেকটু যদি তুমি পাল্টাতে চাও, তুমি কি লিখতে পারো? 3 × 48 আর 2 = 50, 50/3। এটা কি লিখতে পারো? 4 × 8 = 72 আর 3 = 75, 75/3। কেন? অঙ্কটা কত সুন্দর একটা শেপে চলে আসে দেখো। আর এখানে কি লিখবে স্যার? 17.5। 17.5টাকে স্যার আমি পাল্টে কি লিখবো? এটার জায়গায় আমি লিখতে পারি কত? স্যার 75/4 হবে। 75/4 হবে, হ্যাঁ রাইট। ওকে, 4 হবে। আচ্ছা, 17.5টাকে আমি কি লিখতে পারি? বলবে স্যার 17.5কে আমি লিখতে পারি 17 পূর্ণ 1/2, বা লিখতে পারি 35 পূর্ণ 1/2। এটা আমি লিখতে পারি। তাহলে 35/2। ওকে, এবারে দেখো, বলবে স্যার এবারে তো আমার না বিয়োগ করতে তো সমস্যা হবে, ভগ্নাংশে চলে আসলো তো, তাহলে এ তো আমি মানে মুখে মুখে বিয়োগ করতে পারবো না। তাহলে কি করবে? যখনই এরকম ভগ্নাংশে আসবে, তুমি এই যে 3, 2 আর 4 না, 3, 2 আর 4 নিচের গুলো নিয়ে তাদের লসাগু বার করে নেবে। তাহলে এদের এলসিএম বার করে নাও, কত হবে? এমন একটা সংখ্যা তুমি মনে মনে ধরো যে এদের দিয়ে কাটে, বলবে স্যার 12। তাহলে এদের সবার সাথে 12 দিয়ে গুণ করে দাও। ওকে, দেখো 3 × 4 = 12, 4 × 12, 4 × 3 = 12, আর 6 × 2 = 12। এবার আমার অঙ্কটা পুরো একটা শেপে চলে এলো। কেমন? বয়েস চলে এলো 200, গার্লস চলে এলো কত? 375, 15, 225। ঠিক আছে, আর দুজনের মিলিয়ে চলে এলো কত? 5 × 6 = 30, 0 হাতে থাকে 3, 18 আর 3 = 21, 210। এবার আমি সহজে করে নেবো অঙ্কটা। তাহলে কত হবে অ্যালিগেশন করলে? স্যার এখানে হবে 15 আর এখানে হবে 10। স্যার 5 দিয়ে কাটলে হবে 3:2। তাহলে টোটাল যে আমার 5, সেটা বলেছে টোটাল ক্লাসে আছে 40 জন। তাহলে কত গুণ? 8 গুণ। তাহলে 3 এর মান কত? 8 গুণ করো 24, আর 2 এর মান কত? 8 গুণ করো 16। তাহলে কি চেয়েছে? দেন দা নাম্বার অফ গার্লস। তাহলে গার্লস কত? গার্লস 16 জন। বয়েস চাইলে 24 জন, অ্যান্সার হতো। ক্লিয়ার? বোঝা গেছে? যখন ভগ্নাংশ দিয়ে অ্যালিগেশন করবে, নিচের গুলো চট করে তুমি লসাগু নিয়ে নেবে, নিয়ে কেটে দেবে, দেখবে আবার নর্মাল পূর্ণ সংখ্যায় চলে এসছে। এবার যে এটাকে পয়েন্টে নিয়ে নিয়ে যাবে সে কিন্তু ফাঁসবে, তার কিন্তু দেরি হবে। ক্লিয়ার? তোমাদের বোঝানোর জন্য এত টাইম গেল, তোমরা যখন নিজে নিজে করবে দেখবে স্মুথলি করতে পারছো। ওকে, এই পর্যন্ত কারো সমস্যা আছে? চলো, পাপিয়া বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি।
চলো দেখো, নেক্সট আমরা এক ব্যক্তিকে এই শর্তে নিয়োগ করা হয়, এক ব্যক্তিকে এই শর্তে নিয়োগ করা হয় যে সে যদি সে যে যদি তিনি আসেন তবে প্রতিদিন 200 টাকা পাবেন। তার মানে কি, যেদিন আসবে সে 200 টাকা স্যালারি পাবে, কিন্তু তার প্রতিটি ছুটির দিনে 70 টাকা কেটে নেওয়া হবে। মানে কি, মালিক বলল ভাই আসলে তো 200 টাকা পাবে, কিন্তু যদি তুমি ছুটি করেছো আমাকে না বলে, তাহলে প্রতিটা ছুটির জন্য আমি 70 টাকা করে কাটবো। ঠিক আছে, এখানেই তো মজা সরকারি চাকরি, ছুটি নিলেও মাইনে কাটবে না। বোঝা গেছে? এটা দেখো, এটাও একটা তোমার কিন্তু মোটিভেশন। চলো, যদি তিনি 4380 টাকা পান, 30 দিনের মাস হিসাবে তিনি কতদিন ছুটি করেছেন? তার মানে কি, তিনি এক মাসে ক টাকা পেয়েছেন? 4380 টাকা। তাহলে তুমি বলো ছুটি করেছে কদিন। এবার দেখো, এই অঙ্কটা অনেকেই তোমাকে অ্যালিগেশনে করে দেবে, আর তুমিও দেখে ভালো ভালো তুমি আনন্দ পাবে যে হ্যাঁ অঙ্কটা সহজে করছে। কিন্তু স্যার, এই অঙ্কটা পরীক্ষায় এবারে তোমরা শুনলে ডব্লিউপি প্রশ্ন টাফ হয়েছে। কি জন্য টাফ হয়েছে? বেশিরভাগ ছেলে ওটা কি ধরনের অঙ্ক, কেন এখানে অ্যালিগেশন হবে, এটাই তো জানে না। দেখো, তাহলে এটাকে তুমি যখন জানবে না, এরকম অন্য অঙ্ক দিলেও তুমি পেরে যাবে, যে তুমি বুঝে যাবে যে স্যার অ্যালিগেশন হবে। এটা কেন অ্যালিগেশন হবে দেখো, সে কেবল যেদিন আসবে তার জন্য 200 টাকা পাবে, সে কেবল যেদিন ছুটি করবে তার জন্য 70 টাকা পাবে, 70 টাকা তার মাইনাস হবে। এবার বলো, এক মাসের মধ্যে তার যে স্যালারিটা ক্রিয়েট হয়েছিল, সেটা তো ছুটি আর ডিউটি দুটো দুটো তো মিশিয়ে, মানে প্লাস প্লাস আর মাইনাস করেই তো এই স্যালারিটা হয়েছে। তাহলে ছুটি দুটো ভিন্ন ভিন্ন জিনিস মিশিয়ে তার স্যালারিটা তৈরি হয়নি? বলো তো দেখি। বলবে স্যার লিভ, মানে ছুটি আর ডিউটি, দু ধরনের জিনিস এক মাসের মধ্যে ঘটেছে। এই এক মাসের মধ্যে সে ছুটিও নিয়েছে, সে ডিউটিও করেছে, আর এই দুটোকে মিশিয়ে ক্যালকুলেট করা হয়েছে কি তৃতীয় একটা জিনিস, স্যালারি। তাহলে এখানে কি অ্যালিগেশন হবে না? বলো, বোঝা গেছে? আমি তোমাদের প্রথম দিনই কি বলেছিলাম, যে কোনো দুটো জিনিস মিশিয়ে যখন তৃতীয় জিনিস উৎপন্ন হয় তখন আমরা অ্যালিগেশন করতে পারি। ওকে, তাহলে এখানেও তো তাই। বলবে স্যার কি করে বুঝলেন যে ছুটিও করেছে, ও তো ছুটি নাও করতে পারে। আমি বলবো যদি ছুটি না করতো তাহলে 30 ইন্টু 200, ও তো 60,000 টাকা বেতন পেত, মানে 6,000 টাকা বেতন পেত। ও কি 6,000 টাকা পেয়েছে? তার মানে ও নিশ্চয়ই ছুটি করেছে। ও তো পেয়েছে 4380 টাকা। বোঝা গেছে না যাই? দেখো, তাহলে কি হবে স্যার, আমি আমি বেতন নিয়ে আমি অ্যালিগেশন করব, যেহেতু 3 ধরনের বেতন আছে। বলবে স্যার যেদিন ডিউটি করবে তার জন্য 200 টাকা পাবে, আর যেদিন লিভ নেবে, ছুটি নেবে, তার জন্য প্লাস 200, তার জন্য মাইনাস 70 টাকা ডিডাক্ট হবে। ক্লিয়ার? এইটুকু কি তোমাদের বোঝা গেছে? এই সামান্য জিনিসটা কি বোঝা গেছে? ওকে, ওকে, চলো এবার তোমরা বলো, আমি এখানে কি ধরবো? স্যার মনে করব পুরো 30 দিনই 30 দিন ও অফিসে এসেছিল, যদি এরকম ঘটনা ঘটতো তাহলে ক টাকা পেত? 6,000 টাকা পেত। আর যদিও 30 দিনে 30 দিন ছুটিই করতো, ঘরে আসেইনি, ছুটিই করে বেরিয়েছে, ঠিক আছে, তাহলে কত টাকা মাইনাস হতো? 2100 টাকা মাইনাস হতো। তাই তো নাকি, তাই না? আর মোট বেতন কত পেয়েছে প্লাস মাইনাস করে? বলবে স্যার 4380 টাকা বেতন পেয়েছে। তাহলে অ্যালিগেশন করো। তাহলে কত হবে এখানে? অ্যালিগেশন কিভাবে করবে দেখো, যখন মাইনাস চলে আসবে কিভাবে করবে দেখো। আমরা কি করি, 4380 মাইনাস 2100 লিখবো না, কিন্তু এখানে তো মাইনাস 2100 আছে, তো ওটাকে ব্র্যাকেটের মধ্যে রাখো।
তাহলে তুমি দেখো যখন মাইনাস থাকবে না, অ্যাকচুয়ালি ওই দুটো প্লাস হয়ে যায়, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। তাহলে কত হবে এখানে? বলবে স্যার 0, 8, 4 আর 6, 6,480 টাকা। আর এখানে কত হবে? 6,000 থেকে 4380 বিয়োগ দাও, তাহলে স্যার কত হবে? 0, 2, 6 আর 1, 1,620 টাকা। ঠিক আছে, এবার তুমি যখন এটাকে কাটাকুটি করবে, 0 0 কেটে দাও। কত দিয়ে কাটবে? 4 দিয়ে কাটো। না, 4 দিয়ে যাবে না, 2 দিয়ে আগে দেখি আমরা কাটি। তাহলে কত হবে আমার? 64, 3, 2, 4, এখানে কত হবে? 8 আর 1। ঠিক আছে, 9 দিয়ে কাটো। 3 লং 27, 6 লং 54 আর 9 লং 81। আবার আমি যদি 9 দিয়ে কাটি, 4:1। তাহলে এই 4:1টা কি বেরোলো, কে বলতে পারবে? বলো, 4:1টা কি বেরোলো? মানে স্যার ও ডিউটি নাম্বার অফ করেছে। ডিউটি আর নাম্বার অফ লিভ। হ্যাঁ, ভেরি গুড, নাম্বারের রেশিও বেরোলো। তার মানে কি, ও ডিউটি করেছে স্যার 4 দিন আর ও ছুটি করেছে 1 দিন। তাহলে মোট মোট কদিন অফিসে এসছে? 5 দিন। যেটা 5-এর মান সেটা বলেছে ভাই মাসটা 5 দিনের নয়, মাসটা 30 দিনের। তাহলে 5-এর মান 30 মানে 6 গুণ। তাহলে 4-এর মান কত? মানে যেটা ডিউটি করেছে 4-এর মান কত? 6 করো, মানে 24 দিন ডিউটি করেছে। আর ছুটি নিয়েছে কদিন? লিভ নিয়েছে কদিন? 6 করো, মানে 6 দিন ছুটি নিয়েছে। তাহলে কি বলেছে? সে কদিন কাজে আসেনি, সে আমার 6 দিন কাজে আসেনি। ঠিক আছে, বলো বোঝা গেছে? প্রত্যেকের বোঝা গেছে? এনিবডি, সামবডি, এভরিবডি, কোনো ডেড বডি, সবার কি বোঝা গেছে? তাহলে এই অঙ্কটা অ্যালিগেশনেও আমি করলাম। কখন করতে পারবে? যখন তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকবে যে স্যার কখন অ্যালিগেশন করব। এবার সেটা যে কোনো দুটো জিনিস হতে পারে, সেটা মিশিয়ে 3 নম্বর জিনিস তৈরি হবে। বোঝা গেছে না? যাইনি? চলো, ওকে, নেক্সট অঙ্ক কি বলছে? এই অঙ্কটা পড়েছিল না পরীক্ষায়? এরকম অঙ্ক, এই অঙ্কটা পড়েনি, এরকম অঙ্ক পড়েছিল। দেখো, পরীক্ষায় একজন শিক্ষার্থী প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর অর্জন করে। ঠিক আছে, ভালো কথা। আমি পরীক্ষায় যে অঙ্কটা পেরেছি সেই অঙ্কটাও নেক্সট বারে কখনো তোমাদের নিয়ে আমি দেখাবো, চিন্তা করো না। ঠিক আছে, সেটা এই চ্যাপ্টার অঙ্ক নয়, সেটা অন্য চ্যাপ্টার অঙ্ক। ঠিক আছে, ওই জন্য আমি এখানে নিলাম না। স্যার সঠিক উত্তরের জন্য 4 নম্বর অর্জন করে, মানে একটা ঠিক অ্যান্সারের জন্য কত পাবে তুমি? +4 পাবে। আর প্রতিটি ভুল উত্তরের জন্য কত পাবে? তুমি একটা করে রং হলে -1 হবে। যদি তিনি মোট 60টি প্রশ্নের উত্তর দেন তাহলে 130 নম্বর পান, এবং 130 নম্বর পান, তবে সঠিক উত্তর দেওয়ার প্রশ্নের সংখ্যা কত? আচ্ছা তোমরা বলো, যদি 60টা অ্যান্সার সব ঠিক দিত, ও কি 130 পেত নাকি 240 পেত? আর 240 পেত। আর যদি 60টা প্রশ্নের উত্তর ভুল দিত, তাহলে ওর -60 স্কোর করতো। কিন্তু স্যার করেছে 130, মানে কি সঠিক আর ভুল দুটোই ঘটনা ঘটেছে, ঘটে একটা স্কোর তৈরি হয়েছে। তাহলে এটা কি অ্যালিগেশনে করতে পারবো না? এবার তোমরা করে দাও এটা, মনে করবে সব ঠিক আর একবার মনে করবে সব ভুল। দেখে টাইম দিলাম, 30 সেকেন্ড টাইম দিলাম, করো। করো দেখি। কত হবে? চলো, কি বলছে? স্যার প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর অর্জন করে।
তাহলে এখানে রাইট অ্যান্সার আর এখানে রং অ্যান্সার। তাহলে একটা রাইট অ্যান্সারের জন্য 4 পায় আর একটা রং অ্যান্সারের জন্য -1। স্যার এবারে যদি আমার এরকম হয়, আমি মনে করি মোট 60টা কোশ্চেনের অ্যান্সার দিয়েছে, তো মনে করি সবগুলো সঠিক করেছিল, তাহলে কত পেত? +240 স্কোর করতো। আর যদি এই ক্ষেত্রে এইরকম ভাবে ভাবি যে সবগুলো ভুল করেছে, তাহলে কত স্কোর করতো? -60 স্কোর করতো। কিন্তু স্কোর করেছে কত? স্যার 130, মানে +130 স্কোর করেছে। তাহলে আমি অ্যালিগেশন করে দিই, তাহলে কত হবে? 130 মাইনাস -60, মানে কত হবে? 130 + 60, তাহলে কত হবে? 190। আর এখানে কত হবে? 240 মাইনাস 130 মানে 90, সরি 110। ওকে, তার মানে স্যার নিচেরটা রেশিওটা কি বেরোয়? স্যার যাদেরকে নিয়ে অ্যালিগেশন করা হয় তাদের নাম্বার বেরোয়, তাদের নাম্বারের রেশিও বেরোয়, বা কোনো মানে আনকাউন্টেবল নাউন হলে তাদের ওয়েটের রেশিও বেরোয়। ঠিক আছে, এখানে কাউন্টেবল, তাই আমি বলবো নাম্বারের রেশিও বেরোচ্ছে। তাহলে 0 0 কাটলাম, মানে কি? ও 19টা প্রশ্ন ঠিক করেছে, 11টা প্রশ্ন ভুল করেছে। তাহলে টোটাল আমার কতগুলো প্রশ্ন হলো? টোটাল হলো 30টা প্রশ্ন, কিন্তু বইয়ে বলেছিল টোটাল ও করেছে 60টা প্রশ্ন। তাহলে 30 দুগুণ, তাহলে 30-এর মানটা কত? 60। যেটা আমার 30, সেটা বইয়ে বলেছে টোটাল 60টা প্রশ্ন। তাহলে 30-এর মান 60 হলে কত গুণ? দুগুণ। তাহলে 19-এর মান কত? দুগুণ করো 38, আর 11-র মান কত? দুগুণ করো 22। মানে ও ঠিক করেছে 38টা প্রশ্ন, ভুল করেছে 22টা প্রশ্ন। অঙ্ক কি বলেছে? সে সঠিকভাবে উত্তর দেওয়া প্রশ্নের সংখ্যা, মানে কত হবে? 38। বোঝা গেছে? ক্লিয়ার? ক্লাস কি ভালো লাগছে? বুঝতে কি পারছো? স্যার এক্সামে যে অঙ্কটা দিয়েছিল এই টাইপের হাতা পাতা পাচ্ছিলাম না, মানে মোট নাম্বার কিছু এই বললো না। টাইপের অঙ্ক নয় তো ওটা, ওটা ওটা এর থেকেও সোজা অঙ্ক, এর থেকেও কম সময় লাগবে। ওটা আমি নেক্সট, ওটা যে চ্যাপ্টার অঙ্ক সেই চ্যাপ্টারে যখন করাবো বলে দেবো, ঠিক আছে? ওটা এর থেকেও সোজা অঙ্ক। এক্সামে তো তোমাদের সোজাই জিজ্ঞাসা করেছে, মানে তোমরা জিনিসগুলো কনসেপচুয়ালি ছাড়া মুখস্থের মতো করে করে গেছো বলেই তো কঠিন লেগেছে। ঠিক আছে, ওটা এই চ্যাপ্টার অঙ্ক নয়, ওটা আলাদা চ্যাপ্টার অঙ্ক। কিন্তু সবাই ভেবেছে ওটা কি? ওটা অ্যালিগেশনের অঙ্ক। মোটেই না, ওটা অ্যালিগেশনের অঙ্কই না। দেখো, এবার দেখি তোমরা এটা করো, দেখি। এটা SW থাকবে, এটা করবে বাড়িতে, করে আমাকে অ্যান্সার দেবে। ওকে, বোঝা গেছে? চলো নেক্সট। নেক্সট নেক্সট কি আছে? এটার এটার যে অ্যান্সার আছে, হ্যাঁ, এটার অ্যান্সার আছে 78, ঠিক আছে? 78 তোমরা করে মেলাবে। চলো, এটাও দেখো, এটাও অ্যালিগেশন পাবে। ভালো করে শোনো। 100, কোন প্রশ্নটা আমি অ্যালিগেশন, যখন আমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, আমি যে প্রশ্নই হোক না কেন, সেটা যদি অ্যালিগেশনে যায়, আমি ঠিক বুঝতে পারবো এটা অ্যালিগেশনের কোশ্চেন। দেখে নাও কি বলছে। 100 বর্গমিটার এলাকার একটা বর্গাকার ঘর রয়েছে। ঘরের মাঝখানটি একটি বর্গাকার কার্পেট দ্বারা আচ্ছাদিত এবং বাকি মেঝেটি তেলের কাপড় দ্বারা আচ্ছাদিত। তেলের কাপড় মানে ওই যে বর্তমানে উঠেছে না, যে অয়েলি, যে অয়েল পেন্টিং এর যে কাপড়গুলো, সেটা। কার্পেট এবং কাপড়ের দাম যথাক্রমে 18 এবং 7.5 প্রতি বর্গমিটার। ওকে, 1 বর্গমিটারের কাপড়ের দাম, সরি, কার্পেটের দাম 18 টাকা, আর 1 বর্গমিটার কাপড়ের দাম 7 পয়েন্ট, মানে 7.5 টাকা। ওকে, কার্পেট এবং তেলের কাপড়ের মোট দাম 1482 টাকা। এবার বলো তেলের কাপড়ের প্রস্থ কত? তুমি বললে স্যার এই লাইনটা যখন আমি পড়লাম না, আমি একটা অ্যালিগেশনের ফিল পেলাম। এখানে আমার দুজনের আলাদা আলাদা দাম বলেছিল, আর এখানে ওদের মোট দাম বলেছে। দুটো আলাদা আলাদা জিনিস, আর এখানে দুটোকে একসাথে মিশিয়ে দিয়েছে। তাহলে এটা কি অ্যালিগেশন করতে পারবো না? এটা অ্যালিগেশন ইজিলি করতে পারবো। কিন্তু তার আগে দেখে নাও এটার কি কনসেপ্ট দিচ্ছে, ভালো করে দেখো। এখানে যদি আমি একটা বর্গাকার একটা ঘর, এটা ঠিক আছে, এটা একটা বর্গাকার ঘর। এই বর্গাকার ঘরের
কত বর্গমিটার? 100 বর্গমিটার। মানে এরিয়া কত, ক্ষেত্রফল কত? যখন পরিমিতি করাবো এগুলো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। 100 মিটার স্কোয়ার। তাহলে সাইড কত হবে? এক একটা সাইড কত হবে? রুট করে দাও, মানে 10 মিটার। ওকে, এটা যারা জানো না টেনশন নিতে হবে না, এর সাথে অঙ্কের কোনো সম্পর্ক নেই, জাস্ট বোঝানোর জন্য বলছি। ওকে, তার মানে এক একটা সাইড স্যার 10 করে। ঠিক আছে, এবারে এর মধ্যে আমার কি করেছে, এর মধ্যে আমার একটা মাঝে একটা কার্পেট আছে, আর চারিদিকে কি, চারিদিকে আমার অয়েল পেন্টিং আছে। ঠিক আছে, বোঝা গেছে? এবারে আমার এই হচ্ছে অঙ্ক। ঠিক আছে, এবারে চলো দেখো। তাহলে আমার আগে দাম নিই, তাহলে এখানে কার্পেট লিখলাম, আর আমি এখানে ক্লথ লিখলাম, কাপড় লিখলাম। কার্পেটের দাম কত? 18। আর ক্লথের দাম কত? 1 বর্গমিটারের দাম 7.5 টাকা। ঠিক আছে, আচ্ছা আমরা কি এরকম ধরতে পারি না যে মনে করি পুরোটাই কার্পেট আছে, পুরো 100 মিটার জায়গা জুড়ে কার্পেট আছে? তাহলে পুরো 100 মিটার জায়গা জুড়ে কার্পেট থাকলে মোট মোট কত কার্পেট আছে? 1800। ঠিক আছে, একটু দাঁড়াও 1 মিনিট, একটু ওয়েট করো, একটু জাস্ট ওয়েট করো। ঠিক আছে, চলো দেখো। আর মনে করি আমার পুরো 100 মিটারই আমার কি আছে, আমার ক্লথ আছে। মানে কত? 750, 750 মিটার তাহলে ক্লথ পড়বে। ঠিক আছে, ঠিক আছে। এবারে আমার কথা হলো টোটাল টাকা কত? তাহলে আমার প্রতি বর্গ মিটার, মানে পুরো ঘরটাতে আমি কার্পেট বিছালে এত টাকার কার্পেট লাগতো, পুরো ঘরটাতে আমি মানে কাপড় বিছালে এত টাকার কাপড় লাগতো। আর কার্পেট আর কাপড় মিলিয়ে মোট কত হয়েছে? 1422 টাকা। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এবারে যদি আমি এই দুটোকে অ্যালিগেশন করি, তোমরা আমাকে বলতে পারবে নিচে কি বেরোবে, কিসের রেশিও বেরোবে? কে বলতে পারবে? এনিবডি? কার্পেট আর কাপড়ের, মানে কার্পেট আর কাপড়ের দাম নিয়ে প্রস্থ অ্যালিগেশন বেরোবে, করলে নিচে সংখ্যা কি বেরোবে। বেরোবে? না, সংখ্যা কি করে হয়? প্রস্থ বেরোবে। না, কার্পেট আর কাপড়ের মেজারমেন্টটা বেরোবে। এদের তো মেজারমেন্ট করা হয়, এদের তো গোনা যায় না, বা এদের তো ওজন করা যায় না, এদের মেজারমেন্টটা বেরোবে, তাই না? মানে এরা কতটা চওড়া সেটা বেরোবে। ভেরি গুড। প্রস্থটা বা দৈর্ঘ্য, মানে এদের মেজারমেন্টটা বেরোবে, এরা কতটা চওড়া, তাই তো? চলো, তাহলে সেটা কত হবে? বলবে স্যার বিয়োগ করে দিন। তাহলে কত হবে? 2, আর 5 দিয়ে 2 দিয়ে 7, 8, 8 এ কত? 14, 6 দিয়ে 14। ওকে, আর এখানে কত হবে? এখানে হবে 378। ঠিক আছে, এবারে যদি আমি এটাকে আমি আহ 2 দিয়েই কাটি, আহ হ্যাঁ 2 দিয়েই কাটি, তাহলে কত হবে? 3 দুগুণে 6, আর কত হবে আমার? 36 দুগুণে 72। এটা যদি 2 দিয়ে কাটি, 18 দুগুণে 36, 9 দুগুণে 18। ঠিক আছে, ওকে। তাহলে এবার যদি আরো যদি আমি 5, 6, 11, আবার 2 দিয়ে না 2 দিয়ে তো যাবে না। ঠিক আছে, তাহলে কত দিয়ে যাবে? হুম 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 4 দিয়ে যাবে, না 4 দিয়ে 17 দিয়ে যাবে, যেহেতু এটা 17 বর্গ। ঠিক আছে, 17 বর্গ, 17 একে 17, 86। যাবে না। স্যার ওটা স্যার 336। কোনটা? 300? ও হ্যাঁ 336 না, সরি। হ্যাঁ 17 না 3 দিয়ে 17 যাবে দিয়ে স্যার। যাবে। 3 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে এবারে। 3 3 1 1 3, আর এখানে কত? 6 আর 3। ঠিক আছে, 100 আমার কত হবে তাহলে এবারে? আমার 113 আর কত? 63। এটাও আবার যাবে, 113 আর 63 কে তুমি 7 দিয়ে করো, 7 1 7, 43, না 7 দিয়ে যাবে না,
ওকে, ঠিক আছে, 113 আর 63 করলাম। ও তিন, হ্যাঁ 7, 1 মিনিট 1 মিনিট কাটাকুটি ভুল হয়েছে, 3 দিয়ে যখন যাবে, 3 1 3, 3 1 3, 3 2 6, 7 দিয়ে যাবে। ওকে, 7 দিয়ে কাটো, 7 লং 63 আর 7 1 7, 7 6 42, 16:9। বোঝা গেছে না যায়নি? 16:9। এবার তোমরা আমাকে বলো 16:9 মানে কি? যদি কার্পেটটা 16 হয়, তাহলে এই দুটো মিলিয়ে কত? এই দুটো মিলিয়ে 9, মানে এটা কত? 4.5, 4.5, তাই না? তার মানে স্যার মোট আমার 25, মোট আমার 25, যেটা 25, যেটা 25 সেটা বলেছে কত? 25টা কভার করছে 100 বর্গমিটার জায়গা। তাহলে 16টা কভার করবে কত? কত গুণ? 4 গুণ। তাহলে 16টা কভার করবে কত? 64 বর্গমিটার জায়গা। ঠিক আছে, এবার তুমি আর কিছু করবে না, তুমি শুধু এইটুকু দেখো, 100 বর্গমিটার জায়গা মানে কি? এর একটা বাহু 10, আর 64 বর্গমিটার মানে কি? একটা বাহু 8। তাহলে ডিফারেন্স কত? ডিফারেন্স 2। তার মানে কার্পেটটা কতটা জায়গা কভার করবে? 2। এবার যদি 2 কভার করে, 2 কিভাবে কভার করবে? বলবে স্যার এদিকে 1 থাকবে, এদিকে 1 থাকবে, তবেই তো 2 কভার করবে। বোঝা গেছে না যায়নি? তাহলে কার্পেটটা কতটা চওড়া হবে? কার্পেটটা তো দুদিকে ভাগ হয়ে থাকবে না, ও তো একটানা থাকবে না। বলবে স্যার এদিকে 1 থাকবে, মানে কার্পেটটাকে দুভাগে ভাগ করে দাও। এই যে 2টাকে তুমি দুভাগে ভাগ করে দাও, তাহলে কার্পেটের লেন্থ কত হবে? 1। সরি, ক্লথের লেন্থ, কাপড়টার লেন্থ কত হবে? রয়্যাল যে ক্লথ, সেটা হবে কত? 1। ক্লিয়ার? বোঝা গেছে না যায়নি? অপশন ছিল আমার কত? অপশন ছিল 2.5 মিটার, 1 মিটার, 0.5 মিটার, আর ছিল 2 মিটার। তাহলে এখানে অ্যান্সার কত হবে? 1 মিটার। ক্লিয়ার? বলো, প্রত্যেকে বলো বোঝা গেছে কিনা বলো। না বুঝতে পারলে আবার বলে দেবো। স্যার লাস্টের শেষেরটা, দিয়ে একটু বলে দিন। হ্যাঁ লাস্টেরটা বলে দিচ্ছি, দেখো লাস্টেরটা হয়তো, আচ্ছা কাটাকুটিটা বুঝতে পেরেছো তো? কাটাকুটি একটু থমকে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওকে। এবার দেখো, আমি বলছি এই যে 25, টোটাল 25, আচ্ছা 25টা কত বর্গমিটার জায়গা কভার করছে? বলবে স্যার টোটালটা 100 বর্গমিটার জায়গা কভার করছে। ঠিক আছে, টোটালটা 100 বর্গমিটার জায়গা কভার করছে। তাহলে 25টা 100 বর্গমিটার জায়গা যদি কভার করে, 16টা কত কভার করবে? 64 বর্গমিটার জায়গা। এবারে যেটা 100 বর্গমিটার, তার একটা বাহু 10, তাহলে যেটা 64 বর্গমিটার সেটাকেও রুট করে দাও। 100টাকে রুট করলে কত পাই? 10 পাই। তাহলে 64কে রুট করলে কত পাই? 8 পাবো। তাহলে যদি পুরোটা 10 হয়, এইটা কত? শুধু এই যে কার্পেটটা কত? কার্পেটটা 8। তার মানে নিশ্চয়ই এটা, এই যে সবুজ যে আমি লাইনটা টানছি দেখো, সবুজ লাইনটা, এই এই একটা লাইন আর এই একটা লাইন, এই দুটো মিলিয়ে তাহলে কত পড়বে? নিশ্চয়ই সবুজ দুটো মিলিয়ে 2 হবে। তাহলে দুটো মিলিয়ে যদি 2 হয়, কার্পেটটা চওড়া কত হবে? চওড়া হবে 1 না? বলো, বোঝা গেছে না যায়নি? তবেই তো এদিকে 1 আর এদিকে 1, মোট তো 2 হবে। এবার কি বোঝা গেছে? মানে কাপড়টা, কার্পেট আমি বারবার বলছি, কাপড়টা মোট কত জায়গা কভার করবে? মোট 2 কভার করবে। স্যার উপরে, তার মানে উপরে থাকবে 1, নিচে থাকবে 1। বলো, বোঝা গেছে? 10-এর মধ্যে 8 তো এখানে চলে এলো, তাহলে বাকি এই সবুজ দুটো জায়গা যেখানে কাপড়টা আমি ফেলবো সেটা 2 হবে। তাহলে 2 হলে তার মানে কি এখানে 1 হবে, এখানেও 1 হবে। বলো, এবার কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। চলো। কারণ না কাপড়টা তো একটানা নেই, ওটা তো দুভাগে ভাগ হয়ে আছে। যেহেতু কাপড়টা দুভাগে ভাগ হয়ে আছে, তাই কাপড়টা কতটা চওড়া, কাপড়টা কতটা চওড়া সেটাকে আমি 2 দিয়ে ভাগ করলাম, দেখলাম স্যার 1 মিটার চওড়া হবে। কেননা কাপড়টা তো দুভাগে ভাগ হয়ে থাকবে, এক ভাগ এদিকে থাকবে, এক ভাগ এদিকে থাকবে। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? কোনো সমস্যা?
স্যার আরেকবার একটু শর্ট আউট করুন তো আরেকবার। তুমি আগে বলো কোথায় ছিলে, তুমি বলো তো। স্যার আমি তুমি দেখছি বোধহয় মানে ছিলে না এই জগতে, তুমি বোধহয় হ্যাঁ খেতে স্যার ক্লাসে গিয়েছিলে আসি। না স্যার আরেকবার দেখো হলে ভালো হতো। দেখো কোনটা থেকে রিপিট করবো, কোথা থেকে? ওই স্যার ওই আরেকবার প্রথম থেকে একবার বলুন। স্যার সত্যি কথা বলতে সত্যি খেতে গিয়েছিলাম, রুটি খাচ্ছি। তাহলে এটা দেখে নেবে, রেকর্ডেড দেখে নেবে, ঠিক আছে? রেকর্ডেড দেখবে বুঝতে পারবে। ঠিক আছে ঠিক আছে। ওকে, তার মানে তুমি শোনোই, তার মানে তুমি রেকর্ডেড মানে প্রথম থেকে শুনবে, বুঝতে পারবে, ঠিক আছে? ওকে, আজকের ক্লাসটা এ পর্যন্ত থাক। আমাদের মিক্সারের জন্য আর একটা ক্লাস লাগবে আমাদের, সেখানে আমি পার্ট 3 এবং পার্ট 4টা কভার করে দেবো। ওকে, আজকের ক্লাস কি ভালো লেগেছে? হ্যাঁ আজকের স্যার। ক্লাস প্রত্যেকে কেমন লাগলো বলো? ওকে।